আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ইলা আখিরিল আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় বাংলার আকাশ আজ অরক্ষিত, দায় কার? কতটুকু ঝুঁকিতে বাংলাদেশের প্রতিরক্ষা খাত? আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সামরিক খাত নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। যখনই বাংলাদেশের পাশেই পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, প্রকাশ্যভাবে বর্তমান মুখ্যমন্ত্রী সে বাংলাদেশে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে, মুসলিম নিধনের কথা বলতেছে, পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দুমকি দিচ্ছে, পুশিন করতে চাচ্ছে। এমত অবস্থায় প্রশ্ন জাগে যে বাংলাদেশের সামরিক অবস্থার বেহাল অবস্থা কেন? সামরিক খাতে কেন বাংলাদেশ দুর্বল? যদিও আপনারা জানেন, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওই দিক দিয়ে শক্তিশালী। কিন্তু সামগ্রিক চিত্র হচ্ছে বাংলাদেশের সামরিক খাতকে দুর্বল করে রাখা হয়েছে। এমত অবস্থায় প্রতিটি সচেতন নাগরিকের প্রশ্ন, বাংলাদেশের জনগণের টাকা দিয়ে এদেশের সরকার প্রধানগণ কেন বাংলাদেশের আকাশকে রক্ষিত করতে পারেনি? কেন আজকে বাংলার আকাশ অরক্ষিত? কেন বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে দুর্বল করে রাখা হয়েছে? কেন উন্নত প্রযুক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না? বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষা মিশন বাহিনীতে শক্তিশালী ভূমিকা পালন করলেও বাংলাদেশের সার্বিক সামরিক খাত খুবই দুর্বল অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় পর্যন্ত সামরিক খাতকে দুর্বল করে রেখেছে ভারতের দিক নির্দেশনায়। ভারত কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। আপনারা জানেন, বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত থাকার পরে একদিক দিয়ে বঙ্গোপসাগর। ভারত কখনোই চায়নি স্বাধীনতার পর থেকে যে বাংলাদেশ সামরিক খাতে শক্তিশালী হোক, যার কারণে স্বাধীনতার পর থেকে কোনো সরকারও বাংলাদেশের সামরিক খাতকে শক্তিশালী করার জন্য সেভাবে প্রচেষ্টা করেনি। জনগণের টাকায় অন্যান্য খাতে বাজেট হলেও সামরিক খাতে বাজেট খুবই সীমিত ছিল, যার কারণে আজকে বাংলাদেশের সামরিক খাতের বেহাল অবস্থা। কারণ মাত্র 8টি মিগ এবং 29টি ফাইটার জেট বাংলাদেশের হাতে রয়েছে। উন্নত জাতের কোনো মিসাইল নেই। বাংলাদেশের যেই মিসাইল আছে সেটি 15 কিলোমিটার ঢাকা থেকে সাভার উৎক্ষেপণ করা যাবে, আর যেটা সর্বোচ্চ উন্নত সেটি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এই মিসাইল দিয়ে শত্রুর আক্রমণকে প্রতিহত করা যাবে। কিন্তু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, মায়ানমার, ভারত, তাদের সামরিক খাতের কি অবস্থা? তারা দিনকে দিন সামরিক খাতকে শক্তিশালী করেছে। মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক বোমার অধিকারী পাকিস্তান। দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তানের সাথে
সম্পর্ক ছিন্ন করে রাখা, এটিও ভারতের একটি কৌশল। যার কারণে ভূ রাজনৈতিক কৌশল, সামরিক প্রতিরক্ষার সীমিত বাজেট, পুরনো সামরিক সরঞ্জাম কিনা, রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনী পেশাদারিত্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারা এবং পররাষ্ট্রনীতির যেই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেও আপনার বাংলাদেশ সামরিক খাতে অনেক পিছিয়ে রয়েছে। আপনারা জানেন ভারতের চাণক্য যে নীতি রয়েছে সেটি হলো ভারতের প্রাজ্ঞ পণ্ডিতের দ্বারা জীবন ও সমাজ পরিবর্তনের জন্য একটি দিক নির্দেশনা, যেটিকে চাণক্য নীতি বলা হয়। আর চাণক্য নীতিকে ভারতের গোয়েন্দা সংস্থা অক্ষরে অক্ষরে তারা পালন করে। এই চাণক্য নীতির মধ্যে রয়েছে কিভাবে পার্শ্ববর্তী দেশগুলোকে সামরিক খাতে দুর্বল করে তাদেরকে নিজের পরায়ত্তে নিয়ন্ত্রণে রাখা যায়। এই চাণক্য নীতির কারণেও রয়ের দ্বারা প্রভাবিত কিছু সামরিক কর্মকর্তাগণ এদেশের সামরিক খাতকে দুর্বল করে রাখার জন্য তারাও দায়ী। জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশের আকাশকে যেখানে শক্তিশালী করা দরকার ছিল, বাংলাদেশের বর্ডার গার্ডকে যে শক্তিশালী করার দরকার ছিল, সেটি কি আদৌ করা হয়েছে? এখন জনমনে প্রশ্ন। জনগণ জানতে চায়। জনগণ এখন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে উগ্র বিজেপি সরকার শুভেন্দু অধিকারীকে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে যেভাবে তাকে ফাঁস করানো হয়েছে এবং মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের সাথে যে কোনো সময় যে একটি সংঘাতে জড়াতে পারে এবং বাংলাদেশের উপরও তাদের যেই সামরিক আগ্রাসন, সেটি যে তারা যে কোনো সময় পরিচালনা করতে পারে, সেটি আজকে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এমত অবস্থায় জনগণের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আকাশ কেন আজ অরক্ষিত? কেন বাংলাদেশের সামরিক খাত ঝুঁকির মুখে রয়েছে? এর দায় কার? জনগণ উত্তরণ চায়। জনগণ চায় অতি দ্রুত চীনের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে এবং অন্যান্য দেশের সাথে সামরিক চুক্তি করা হোক। উন্নত থেকে উন্নত প্রযুক্তি দিয়ে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে এবং প্রত্যেকটি বাহিনীকে শক্তিশালী করা হোক। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতীয় উপমহাদেশে যে ফিতনার কথা বলেছেন, যা মুশরিক কর্তৃক তৈরি হবে, আর যেটি আমরা বাস্তবে আজকে দেখতেছি, অখণ্ড ভারত বা রামরাজ্য প্রতিষ্ঠার যেই দিবা স্বপ্ন তারা দেখতেছে, আর সেই স্বপ্ন থেকেই তাদের ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে তারা আবারও অখণ্ড ভারতকে তারা নিয়ন্ত্রণে নিতে চায়, রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তার অংশ হিসেবে তারা পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, বাংলাদেশকে পর্যন্ত অখণ্ড ভারতের অংশ করতে চায়। আর এটি সত্য। আজকে বা কালকে আপনারা দেখবেনই তাদের যে ধর্মীয় অন্ধবিশ্বাস অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কাজ করা, সেটি তারা করতে গিয়ে এক ফিতনার সৃষ্টি করছে, যেটি আজকে অলরেডি তারা সেই ফিতনা তৈরি করেছে। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, যদিও এটি একতরফা যুদ্ধ। যখনই মুসলমানরা প্রতিরোধ করবে, আত্মরক্ষা করবে, তখনই কিন্তু এই যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করবে। এজন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন সহ এদেশের আপামর জনগণের একটাই দাবি যে এই দেশের সামরিক খাতকে শক্তিশালী করা দরকার। এদেশের যুব সমাজদেরকে, যুবকদেরকে ট্রেনিং দেওয়ার দরকার। নচেত এদেশের বাগ্যা আকাশে এক কালো মেঘ জমা হয়েছে, যেটি
থেকে দেশের জনগণ রেহাই পাবে না, সবাই আক্রান্ত হবে। এই দেশ আক্রান্ত হওয়া মানে শুধু মুসলমানরাই আক্রান্ত হবে না, সর্বস্তরের মানুষই আক্রান্ত হবে। যুদ্ধ এটি কেউ কামনা করে না, কামনা করতে নেই, কিন্তু তারা সেটি করবেই। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন, গজওয়াতুল হিন্দের বিষয়ে। আজকে আমাদের একটাই দাবি, যদিও সেটি পূরণ কতটুকু করবে আমরা জানি না, তথাপিও আমরা বলি বাংলাদেশের আকাশকে রক্ষিত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, সামরিক চুক্তি, পার্শ্ববর্তী আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান এবং তুরস্ক, বিশেষ করে চীনের সাথে সামরিক চুক্তি যত দ্রুত করা যাবে ততই বাংলাদেশের জন্য, এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কল্যাণকর হবে। যদিও আমরা জানি যে দিন শেষে এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যার কারণেই আল্লাহ তাআলা বাংলাদেশে 12 আমিরের অন্যতম আল্লাহ প্রদত্ত আমির, গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের অভিভাবক ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি মুসলিম উম্মাহকে সতর্ক করছেন আসন্ন এই ফিতনা, গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। এজন্য আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী মুসলিমরা যদি আপনার সিদ্ধান্ত গ্রহণ করে এবং কার্যপ্রণালী হাতে নেয়, তাহলেই মুসলিমদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এদেশের মুসলিমদেরকে হেফাজত করুন। এদেশের মুসলিমদের উপর এক ভয়ানক কালো অন্ধকার আসতেছে, ভয়ানক দিনগুলো আসতেছে। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতনের শিকার হবে, সেটি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে আগেই বলে আসতেছি এবং আমরা আপনাদেরকে বলতে থাকব। এদেশের মানুষের ঘুম কবে ভাঙবে সেটা আমরা জানি না, তবে আমরা আমাদের অবস্থান থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করে যাচ্ছি সামনের দ্বিতীয় কারবালা, গণহত্যা এবং গজওয়াতুল হিন্দের ভয়াবহতা সম্পর্কে। আসুন যার যার অবস্থান থেকে সতর্ক হই, বিশেষ করে আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ডাকে সাড়া দিয়ে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।